বিকেল হলেও দেখে মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। বৃষ্টি থেকে বাঁচতে প্রিয়তা যাত্রী ছাউনির নিচে দাঁড়ালো। এই লাইনের বাসটার কোনো ঠিক নেই, আজ না আসতেও পারে। বিরক্ত চোখে আশেপাশে তাকালো প্রিয়তা। ফাঁকা কোনো ট্যাক্সি পেলেও চলে, ভাড়াটা যদিও একটু বেশি চাইবে, বাট ইটস ওকে। বৃষ্টির তেজ বাড়ছে, এখন কোনো ট্যাক্সি পাওয়া যাবে না। বৃষ্টির জলে কাকভেজা হয়ে দাঁড়িয়ে আছে আয়াজ। চুল থেকে টুপটাপ করে পানি পড়ছে। সাদা রঙের শার্টটা ভিজে গায়ের সাথে লেগে আছে। প্রিয়তা আয়াজের দিকে কিছুটা এগিয়ে গেল, শান্ত গলায় শুধালো, এখানে কি করছো তুমি? আর এতটা ভিজলে কিভাবে? জবাবে গা দুলিয়ে হাসলো আয়াজ। ভেজা চুলগুলো ঝাঁকিয়ে পানি ছিটালো প্রিয়তার দিকে। ছিটা ছিটা পানি এসে পড়ল প্রিয়তার মুখমণ্ডলে। গরম চোখে আয়াজের দিকে তাকাতে এসে আবারও হাসলো। প্রিয়তা বিরক্ত হয়ে চোখ সরিয়ে নিল। আপনার কি আমাকে নিয়ে চিন্তা হচ্ছে প্রিয়? একদম না। তুমি মরলেও তোমাকে নিয়ে চিন্তা করার মতো তুচ্ছ কাজ আমি করব না। প্রিয়তা ভেবেছিল তার এমন কঠিন বাক্যে আয়াজকে আহত করবে, আত্মসম্মানে আঘাত করবে কথাটা। আয়াজ তখন প্রতি উত্তরে বলবে, আপনি ভীষণ জাদরেল টাইপ মেয়ে। এমন মেয়েকে আমি কখনোই আমার মূল্যবান প্রেম সমর্পণ করব না। যতটা করেছি তা সহি সালামতে আমার কাছে ফিরিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। প্রিয়তা তখন ভীষণ দুঃখ পাওয়ার অভিনয় করে বলবে, কেবল এতটুকুতেই তোমার প্রেম ফুরিয়ে এলো? কিন্তু আয়াজ কোনো উত্তর দিবে না। তার গম্ভীর্যতা বজায় রেখে বলবে, আমায় ট্রিক করার চেষ্টা করবেন না। আপনার ভোলা ভালা মুখ দেখে আমি আর ফাঁসছি না। প্রিয়তার এসব জল্পনা কল্পনাকে জলে ফেলে দিয়ে আয়াজ সুন্দর হেসে বলল, আমি জানি, আর এজন্যে আমি মরতে চাই না। আমার তো এখনো আপনাকে ভালোবাসা বাকি, সংসার করা বাকি, বাচ্চার মুখে বাবা ডাক শোনা বাকি। এত অপূর্ণতা নিয়ে মারতে পারি বলেন? প্রিয়তা জবাব দিল না। তার এই ২৬ বছরের জীবনে সে অনেক প্রেমের প্রপোজাল পেয়েছে, কিন্তু তার কেউই এক সপ্তাহের বেশি প্রিয়তার পেছনে ছুটতে পারেনি। এর অন্যতম কারণ প্রিয়তার কঠিনতা, কিন্তু এই ছেলে তেমন নয়। তার কঠিনতা আয়াজকে তার স্থান থেকে এক চুল পরিমাণ নড়াতে পারেনি। প্রিয়তা হতাশ চোখে বাইরে তাকায়। বৃষ্টি এখনো তেজ নিয়ে ঝরছে, এর শেষ কখন বলা যাচ্ছে না। এদিকে সরে দাঁড়ান প্রিয়তা, ভিজে যাচ্ছেন। ছিটা ছিটা পানিতে প্রিয়তার শাড়ি অনেকটা ভিজে গিয়েছে, যা লক্ষ্য করেনি প্রিয়তা। আয়াজের গম্ভীর স্বরে উচ্চারণ করা তার নাম শুনে সে কেঁপে উঠল কিছুটা। দ্বিরুক্তি না করে বাধ্য মেয়ের মতো কিছুটা আয়াজের দিকে সরে দাঁড়ালো। এটাই হয়তো প্রথম আয়াজ তার পূর্ণ নাম ধরে ডেকেছে। রাত হয়েছে প্রিয়, চলুন আপনাকে পৌঁছে দিচ্ছি। প্রিয়তা কোনো কথা বলল না, জেদ নিয়ে দাঁড়িয়ে রইল একই জায়গায়। আয়াজ প্রিয়তার এই অবাধ্যতা দেখে চল শক্ত করে নিল, কঠিন গলায় বলল, আপনার এ ধরনের অবাধ্যতা আমি সহ্য করব ভাবলে ভুল ভাবছেন। প্রিয়তা কোনো রিয়াকশন ছাড়া ঠায় দাঁড়িয়ে রইল। মিনিট 10 একইভাবে দাঁড়িয়ে থাকার পর অবশেষে একটা ট্যাক্সি পেতে চড়া ভাড়ায় তাতেই চেপে বসল প্রিয়তা। আয়াজ শুকনো গম্ভীর মুখ করে কেবল তাকিয়ে রইল। মেয়েটার অবাধ্যতা সীমা লঙ্ঘন করছে, অতি শীঘ্রই এর একটা ব্যবস্থা নেওয়া জরুরি। দরজায় কড়া নাড়াতে সুজলা এসে দরজা খুলল। মামিকে দরজা খুলতে দেখে প্রিয়তা বুঝতে পেরেছে আজ বড় কিছু ঘটতে চলছে, কিন্তু তার ভয় লাগলো না। এসবে সে এখন অভ্যস্ত। এত রাত পর্যন্ত কোথায় ছিলি? বৃষ্টিতে আটকা পড়েছিলাম। প্রিয়তার সহজ জবাব সুজলার পছন্দ হলো না। প্রিয়তার কোনো কিছুই তার পছন্দ হয় না। তার মতে তার সংসারের অশান্তির মূল কারণ প্রিয়তা। তিনি মনে প্রাণে বিশ্বাস করেন একদিন এই মেয়ের কারণেই তাদের পথে বসতে হবে। লোকে 2 টাকা দিলে দুমুঠো খেতে পাবে, নয়তো নেই। সুজলা চোখ বাঁকা করে তাকালো প্রিয়তার দিকে, মুখ ঝামটা মেরে বলল, আমার বাড়িতে থাকতে গেলে এসব নষ্টামি চলবে না। আমি কিছু বুঝি না তাই ভাবছো? বাপের রক্ত বইছে শরীরে, বাপের মতো নষ্ট হতে সময় লাগবে না। সব কথার মাঝে আমার বাপকে না টানলেই কি নয় মামি? আহা, খুব গায়ে লাগছে দেখছি। প্রিয়তার জবাব দিল না। সে জানে মামি এখন তাকে রাগাতে চেয়ে এসব বলে।
সে কোনো উত্তর দিলেই মামার কাছে বিচার বসাবে, এরপর এই সূত্র ধরে বিশাল ঝামেলা। কিন্তু সে কোনো ঝামেলা চায় না। রুমে ঢুকে ভেজা কাপড় বদলেই বিছানায় গা এলিয়ে দিল। সারাদিন পর নরম বিছানায় পিঠ লাগাতে ঘুম এসে ধরা দিল চোখে। সকল হতাশা চিন্তা ভুলে ঘুমের দেশে গা ভাসিয়ে দিল সে। একটা লম্বা ঘুম দরকার। মাঝরাতের দিকে প্রচণ্ড ক্ষুধায় ঘুম ভেঙে যায় প্রিয়তার। এপাশ ওপাশ করেও কোনো লাভ হয় না। রান্নাঘরে ঢুকে কোথাও কোনো খাবার খুঁজে পেল না। অবশিষ্ট কোনো খাবার রাখা নেই। শেষে 1 কাপ চা আর 2টো বেকারি বিস্কুট খেয়ে শুয়ে পড়তে হলো। আপাতত এটুকুতেই রাতটুকু চলবে। পরপর 2 দিন আয়াজের কোনো রকম খোঁজ পাওয়া গেল না। প্রিয়তা বেশ অবাক হলো, সাথে কিছুটা চিহ্নিত। আয়াজকে সে যতটুকু চেনে এভাবে হারিয়ে যাওয়ার পাত্র সে না। তাহলে একটা সূক্ষ্ম চিন্তায় কপালের মাঝে ভাঁজ পড়ল। পরক্ষণেই চিন্তাগুলোকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করলো। আজ আসছে না, এতে তো তার স্বস্তি পাওয়ার কথা। চিন্তা নয়। রিকশা এসে বাস স্ট্যান্ডে থামতেই প্রিয়তা ভাড়া মিটিয়ে নেমে গেল। বাস এখনও আসেনি। প্রিয়তা ব্যস্ত নজরে আশপাশ তাকালো। কপালে পড়ে থাকা ছোট চুলগুলো কানের ভাঁজে গুজে নিয়ে সময় দেখল। মাথা থেকে আয়াজ নামটা সরছে না। ছেলেটা আশপাশে থেকেও তাকে বিরক্ত করে, না থেকেও সেম। প্রিয়তা ফুস করে নিঃশ্বাস ছাড়ল। তার থেকে এত ছোট একটা ছেলেকে নিয়ে ভাবনা তাকে মানায় না। আয়াজ বাচ্চা ছেলে, পাগলামি করছে, কিন্তু সে তো বোঝে। প্রিয়তার মন খারাপ হয়ে এলো। ছোট ছোট করে বলল, তুমি কেন আমার আগে জন্ম নিলে না? আমি একটা আপন মানুষ পেতাম, ভরসার একটা হাত পেতাম, কিন্তু আমি যে বড্ড অভাগী। বাসের জানালা থেকে বাইরে তাকিয়ে ব্যস্ত শহর আর একের পর এক ফেলে যাওয়া বিশাল দালান দেখছিল খুব মনোযোগ দিয়ে প্রিয়তা। এই জিনিসটা তার খুব ভালো লাগে। মনে হয় একের পর এক বিল্ডিং পেছনের দিকে ছুটছে। তখনই পাশ থেকে কাতর স্বরের আওয়াজ এলো, আপনি আমার খোঁজ নিলেন না কেন প্রিয়? আমি ভীষণ অসুস্থ, একবার ছুঁয়ে দেখুন। কথাটা বলে নিজের কপাল এগিয়ে আনলো আয়াজ। প্রিয়তা হকচকালো। চকিত দৃষ্টিতে আয়াজের পানে চাইল। আয়াজ কখন বাসে উঠে তার পাশের সিট দখল করে বসেছে তা তার খেয়াল নেই। আয়াজের মুখটা ভীষণ শুকনো লাগছে, চোখগুলো লাল হয়ে আছে, চুলগুলো অযত্নে এলোমেলো হয়ে পড়ে আছে। সুন্দর ওষ্ঠজোড়া নীলচে বর্ণ ধারণ করেছে। প্রিয়তা ব্যস্ত হাতে আয়াজের কপাল ছুঁয়ে দিল। শরীরের তাপ অনেক বেশি। প্রিয়তা প্রশ্ন ছুড়ল, অসুস্থতা নিয়ে এখানে কি করছো? বাসায় ফিরে যাও। আপনাকে দেখতে এসেছি। আয়াজের উত্তরে প্রিয়তা মুখ গম্ভীর করে নিল। শাসনের স্বরে বলল, তোমার পাগলামির মাত্রা অতিক্রম করছো আয়াজ। এ প্রসঙ্গে আয়াজের ভালো লাগলো না। সে নিভু গলায় বলল, এভাবে বসে থাকতে কষ্ট হচ্ছে, আপনার কাঁধে একটু মাথা রাখি। প্রিয়তার সাথে সাথে উত্তর দিল, একদম না। প্রিয়তার কথা শেষ হওয়ার আগেই আয়াজ তার মাথা এলিয়ে দিল প্রিয়তার কাঁধে। প্রিয়তা মানা করল না আর, থম মেরে বসে রইল। আয়াজ মুচকি হাসল, একরাশ ভালোবাসা নিয়ে চোখ বন্ধ করল। শুধালো, আপনার চোখে কি আমার সুদর্শন রূপ স্ক্যান করতে পারে না? আপনি কখনো মুগ্ধতা নিয়ে আমায় দেখেন না কেন প্রিয়? অফিসের প্রত্যেকটা মেয়ে আমার দিকে কেমন করে তাকায়। এই দেখুন, সামনের সিটে বসা মেয়ে দুটো বারবার মাথা ঘুরিয়ে আমায় দেখছে। আপনার খারাপ লাগছে না? আয়াজের কথা অনুসরণ করে সামনে তাকাতে দেখল সত্যি দুটো মেয়ে বারবার আয়াজের দিকে তাকাচ্ছে, মুচকি মুচকি হাসছে। প্রিয়তার গায়ে যেন আগুন ধরে উঠল। সে দাঁতের দাঁত চেপে হিসিয়ে বলল, এই মুহূর্তে তুমি বাস থেকে নেমে যাবে, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। আয়াজ মাথা উঁচু করে প্রিয়তার দিকে চাইল। প্রিয়তার লাল হয়ে যাওয়া নাকের ডগায় আঙ্গুল ছুঁয়ে বলল, কিন্তু আমি আরো কিছু সময় আপনার সাথে থাকতে চাই। প্রিয়তা রেগে যেয়ে কিছু বলতে নিতেই ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে তার কথা বন্ধ করে দিল আয়াজ। মুচকি হেসে বলল, আপনি ভীষণ হিংসুটে প্রিয়। তারা আমায় আপনার থেকে নিতে পারবে না, কেবল দূর থেকে দেখতে পাবে। এতটুকু আপনি মেনে নিচ্ছেন না? ভেরি ব্যাড। অকপটে বলা এমন সত্য কথা হজম করা কঠিন হলো প্রিয়তার কাছে। যতনি লুকিয়ে রাখা সত্য এভাবে প্রকাশ পাক তা সে কখনোই চায়নি। মুখ জানালার দিকে ঘুরিয়ে চুপ করে বসে রইল সে।
আয়াজ হাসল। নিঃশব্দ সেই হাসিতে শরীর দুলে উঠল। প্রিয়তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আপনি কি লজ্জা পাচ্ছেন? আপনাকে ভীষণ আদরে লাগছে, একটু ছুঁয়ে দেই। আয়াজের লাগামহীন কথায় শিরায় শিরায় রক্ত জমে গেল যেন। জোর গলায় বাস থামাতে বলতেই বাস থেকে নেমে গেল। কোনো কথা ছাড়াই বাস থেকে নেমে গেল প্রিয়তা। আয়াজ বাধা দিল না। সিটে মাথা এলিয়ে চোখ বন্ধ করে রাখল। শরীরে তাপ বাড়ছে। সে কি মরে যাচ্ছে? আগামীকালের গরম সংবাদ হবে, প্রেমে ব্যর্থ হয়ে শহীদ হয়েছেন 21 বছর বয়সের এক তাগড়া যুবক। কথাটা ভাবতেই হাসি পেল। এমনটা হলে খারাপ হয় না। সে মারা গেলে প্রিয়তা ভীষণ দুঃখ পাবে, সে জানে। তার জন্য প্রিয়তাকে কাঁদতে দেখলে তার ভীষণ ভালো লাগবে। এসব ভাবতে ভাবতে বাসের সিটেই ঘুমিয়ে পড়ল আয়াজ। সূর্যের আলোতে উজ্জ্বল এক ঝকঝকে সকাল। বেশ বেলা করে ঘুম ভাঙল প্রিয়তার। মামা বাড়িতে থাকলে তাকে রান্নাঘরে খুব একটা যেতে হয় না। কাজের মেয়ে আর মামি দুজন মিলেই সামলে নেয় সবটা। ঘড়িতে বেলা 10টা বেজে 5 মিনিট। আজ শুক্রবার, তার ছুটির দিন। প্রিয়তা সময় নিয়ে বেড থেকে উঠল। বালিশের তলা থেকে ফোন বের করতেই দেখল 22টা মিসড কল। ফোন সাইলেন্ট থাকায় সে টের পায়নি। প্রিয়তা ফোন হাতে অপেক্ষা করল। ওপারের ব্যক্তি আবারও তাকে কল করবে। মিনিটের মাথায় পরিবেশ কাঁপিয়ে ফোন ভাইব্রেট হলো। প্রিয়তা অলস ভঙ্গিতে ফোন কানে ধরল। মরার মতো ঘুমাও তুমি প্রিয়তা। আমি শিওর মৃত ব্যক্তিও এতবার কল করলে বিরক্ত হয়ে জেগে উঠবে কল রিসিভ করতে। এটাই মৃত আর জীবিত ব্যক্তির মধ্যে তফাৎ। আচ্ছা, সেই কথা থাকলো। বিগত 10 মিনিট যাবত আমি তোমাকে 20+ কল দিয়েছি। আমার জীবন থেকে অযথা 10 মিনিটস মাইনাস হলো, যার ঋণ পরিশোধ হওয়ার নয়। আজ আমাদের ক্যাম্পাসে দেখা করার কথা মনে আছে তো? ভুলে গেলেও প্রবলেম নেই, আমি মাত্রই মনে করিয়ে দিয়েছি। আর হ্যাঁ, মনে করে প্লিজ আমার ফোনে 7 টাকা 25 পয়সা লোড করে দিও। এই টাকাটা তোমার জন্য অযথা নষ্ট হলো। আমি অপচয় একদম পছন্দ করি না, ইউনো। টাটা। টুট টুট করে ফোন কেটে গেল। এত কিছুর মাঝে প্রিয়তা একটা কথা বলার সুযোগ মাত্র পেল না। এই মাত্র যে ফোনে কথা বলল এটা টিয়া। টিয়ার মতোই প্রচুর কথা বলে মেয়েটা। ভীষণ পড়ুয়া স্বভাবের মেয়ে হলেও রিটেক না দিয়ে কোনো সেমিস্টার পাশ করা তার পক্ষে সম্ভব হয়নি, এবং কৃপণতায় সেরা। ক্যান্টিনের মামার কাছে 2 টাকা বাকি ছিল। 3 দিন ঘুরে 2 টাকা আদায় করেছিল। তা নিয়ে বন্ধু মহলে হাসাহাসি হলে সে মুখ গোমরা করে বলেছিল, এই 2 টাকার সাথে আর 2 টাকা যোগ করলে একটা সমস্যা হয়ে যাবে। তাহলে অযথা টাকাটা অন্যকে কেন দিব? মামাকে 2 টাকা দিলে কি সে বাকি 2 টাকা মাফ করে একটা সমস্যা দিবে? প্রিয়তা ফোন রেখে সময় নিয়ে তৈরি হলো। আকাশি রঙের কুর্তির সাথে সাদা প্যান্ট, সাদা ওড়না। পুরো একটা আকাশ যেন নিজের শরীরে জড়িয়ে নিয়েছে সে। রুম থেকে বের হতেই সুজলা মুখ বাঁকিয়ে বলল, এত রং ঢং করে কোথায় যাওয়া হচ্ছে? আজ যে ছুটির দিন, 2টো কাজ করলেও তো হয়। তা নয় মহারানী গায়ে হাওয়া লাগাতে বের হচ্ছে। আমার হয়েছে যত জ্বালা। রত্না সবজি কাটতে কাটতে বলল, কি কইলেন খালা? আপাই তো সব কাজ কাম করছে, খালু আসলেই সে একটু ছুটি পায়। আপনি হুদাই আপাকে দুসুম সাজান কেন? সুজলা গরম চোখে তাকালো, ধমক দিয়ে বলল, ছোট মুখে বড় কথা বলবি না, নিজের কাজ কর। আসছে সাফাই গাইতে। প্রিয়তা মুচকি হেসে ব্যাগ কাঁধে বেরিয়ে এলো। আজকের পরিবেশ ভীষণ সুন্দর, একদম তার মনের মতো। কিছুটা এগিয়ে যেতেই দেখলো মোড়ে চায়ের দোকানে বসে 2 ঠোঁটের ভাঁজে সিগারেট গুজে আয়েশ করে ফোক দিচ্ছে আয়াজ। সুন্দর মুডটা মুহূর্তেই বিরাস হয়ে গেল। চোখ কুঁচকে তাকালো আয়াজের পানে। আয়াজের সিগারেট খাওয়ার স্টাইলটা ভালো লাগলো প্রিয়তার। মানুষ বুঝি সিগারেটটা এত সুন্দর করে টান দিতে পারে? আয়াজের নজর প্রিয়তার দিকে পড়তেই সে দ্রুত হাতে সিগারেট ফেলে দিয়ে দাঁড়ালো। প্রিয়তার দিকে এগিয়ে আসতেই প্রিয়তা প্রশ্ন ছুড়ল, তুমি নেশা করো? জাস্ট মাঝে সাঝে সিগারেট, এটাকে নেশা বলে না। প্রিয়তা নাক কুচু করল।
আয়াজের দিকে চোখ ছোট করে তাকিয়ে থমথমে গলায় বলল, 2 হাত দূরে সরে দাঁড়াও, ভীষণ বাজে গন্ধ। এসব ছাইপাশ খেয়ে আমার ত্রিসীমানায় আসার চেষ্টা করবে না। আয়াজ সরল না, বরং আরও এক পা এগিয়ে দাঁড়ালো। প্রিয়তার দিকে কিছুটা ঝুঁকে ফিসফিসিয়ে বলল, আপনি একবার আমার হয়ে যান, এসব ছাইপাশ ছেড়ে দিব ফর শিওর। কেবল আপনাতে মত্ত হব। প্রিয়তা বড় চোখ করে তাকালো, কিছুটা অপ্রস্তুত হলো। নিজেকে শান্ত রেখে শক্ত কণ্ঠে বলল, তুমি দিন দিন বেশরম হচ্ছ আয়াজ। বহুদিন বাদে সকল ফ্রেন্ড একত্রিত হয়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছে। গ্রাজুয়েশন শেষে প্রায় সবাই এখন কর্মজীবনে ব্যস্ত হয়ে পড়েছে। কেউ বা সংসার সামলাচ্ছে। এত ব্যস্ততার মাঝে বন্ধুদের খোঁজ রাখা মুশকিল প্রায়। জমজমাট আড্ডা শেষে বাসায় ফেরার পালা এলো। প্রিয়তা ফুটপাত ধরে একা হাঁটতে লাগলো। আইসক্রিম খাবেন? প্রিয়তার এই কণ্ঠের মালিককে চিনতে কষ্ট হলো না। সে পাশ না ফিরেই বলল, এখানে কি করছো আয়াজ? তোমাকে না আমার থেকে দূরে থাকতে বলেছি? আয়াজ ঠোঁট বাঁকিয়ে হাসল, নির্লিপ্ত ভাবে বলল, আপনি যতবার দূরে যেতে বলবেন আমি তত স্টেপ আপনার কাছে এগিয়ে আসব। চাইলে ট্রাই করে দেখতে পারেন। প্রিয়তা কিছু বলল না। সে জানে আয়াজ যেটা বলেছে সেটাই করবে। হঠাৎ আয়াজ বলে উঠল, এখানেই দাঁড়ান, আমি আসছি। কোথাও যাবেন না প্লিজ। প্রিয়তা শুনল, চুপচাপ একই জায়গায় দাঁড়িয়ে রইল। আজ তার মন ভীষণ রকম ভালো। সে ভেবেছে আজ আয়াজের ছোট আবদারগুলো সে পূরণ করবে। কেমন হয় আয়াজকে চমকে দিলে? মিনিট খানিক বাদে দুটো আইসক্রিম হাতে আয়াজ এগিয়ে এলো। একটা প্রিয়তার দিকে এগিয়ে দিতে প্রিয়তা মিষ্টি করে হাসল। আয়াজের হাত থমকে গেল। মুগ্ধ হয়ে সে প্রিয়তার পানে চাইল। কাপা কণ্ঠে বলল, আপনি হাসবেন না প্রিয়। আমি তাহলে নিয়ম ভঙ্গ করে কোনো অন্যায় করে ফেলবো? প্রিয়তা 2 পা দূরে সরে দাঁড়ালো। কথার প্রসঙ্গ পাল্টাতে বলল, ফ্রি আছো তুমি? আয়াজ যেন আবার চমকালো। আজ প্রিয়তা একের পর এক চমক দিয়ে চলছে। আয়াজ মিষ্টি করে হাসলো, সুন্দর করে উত্তর দিল, আপনি বললে আমি সর্বদা ফ্রি। প্রিয়তা মাথা নাড়ালো, কিছু না বলে সামনের দিকে পা বাড়ালো। আয়াজ প্রিয়তার না বলা কথা বুঝে নিল। মুচকি হেসে সেও প্রিয়তার পাশাপাশি হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে সে সুর ধরল, তোর এক কথায় আমি রাখবো 1000 বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। বাসায় ফেরার পুরো রাস্তাটা হেঁটেই এলো তারা। আয়াজ প্রিয়তাকে তার বাসা পর্যন্ত এগিয়ে দিল। পুরো রাস্তায় তাদের কোনো কথা হয়নি, কিন্তু তবুও এই সময়টুকু আয়াজের জীবনের শ্রেষ্ঠ সময় ছিল। ছোটবেলা থেকে অযত্নে বড় হওয়া প্রিয়তা বড্ড ভালোবাসার কাঙ্গাল। একটুখানি ভালোবাসা পেতে সে নিজের জীবন উৎসর্গ করতেও রাজি। সেখানে আয়াজের এই নিখুঁত ভালোবাসাকে সে কিভাবে পায়ে ঠেলে দিবে? কিন্তু তার যে ভয় হয়, ভীষণ ভয়। এই সমাজ আর সমাজের মানুষের ভয়। তারা যে এই সম্পর্ককে স্বাভাবিকভাবে নেবে না। আর আয়াজের পরিবার, তারা কি কখনো প্রিয়তাকে মেনে নেবে? রাত আনুমানিক 2টোর কাছাকাছি। তীব্র ঝাঁকুনিতে ঘুম হালকা হয়ে এলো প্রিয়তার। চোখ টেনে মেলে পরিস্থিতি বুঝতে কয়েক সেকেন্ড সময় নিল। বালিশের নিচে মোবাইল ফোন ভাইব্রেট হচ্ছে। বিরক্ত ভঙ্গিতে ফোন কানে ধরল। কোনরূপ কথা ছাড়াই গম্ভীর কণ্ঠে শুধালো, রাত বিরাতে কল করা ভীষণ রকম অযৌক্তিক কাজ। অন্যের ঘুমে ব্যাঘাত ঘটানো একরকম অসভ্যতা, অভদ্রতা। আর কিছু বলতে নিবে তার পূর্বে গম্ভীর পুরুষালী গলার আওয়াজ বলে উঠল, আপনাকে দেখতে ইচ্ছে হচ্ছে। এই মুহূর্তে ছাদে আসবেন। টাইম অনলি 5 মিনিট, কুইক। কল কেটে গেল। ঘুমের ঘোরে প্রিয়তা কিছু বুঝল না। কপাল কুঁচকে আবারও তলিয়ে গেল গভীর ঘুমে। তার জীবনে এখন একমাত্র লক্ষ্য ঘুম। 5 মিনিট অতিক্রম হতেই মোবাইল বেজে উঠল। প্রিয়তা নড়ে চড়ে উঠল। এবার তার ঘুম কিছুটা হালকা হয়েছে। কল রিসিভ করতে আয়াজের গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, ছাদে আসুন, নয়তো আমি আপনার রুমে চলে আসব ফর শিওর। প্রিয়তার ঘুম উড়ে গেল। হতভম্ব হয়ে উঠে বসল। এ কোন রূপ প্রকাশ করতে শুরু করেছে ছেলেটা? প্রিয়তা চাপা কণ্ঠে বলল, তুমি পাগল আয়াজ, এখন কি ছাদে আসার সময়? আয়াজ সুন্দর নম্রভাবে জবাব দিল, অপেক্ষা করছি। ফোন কেটে গেল।
প্রিয়তা থম মেরে বসে রইল কিছুক্ষণ। ছেলেটাকে আশকারা দিয়ে ভীষণ রকম ভুল করেছে সে। মোবাইল স্ক্রিনের সময় দেখে গায়ে ওড়না জড়িয়ে চুপিসারে সিঁড়ি বেয়ে ছাদে উঠে এলো। কাপা পায়ে ছাদে উঠতে একজোড়া হাত তাকে টেনে পাশে নিয়ে এলো। প্রিয়তা আঁতকে উঠল। চাঁদের আলোতে আয়াজের মুখ স্পষ্ট হতে প্রিয়তা স্বস্তি পেল। এত রাতে এইসবের মানে কি আয়াজ? মিস করছিলাম। প্রিয়তা থামল, গভীর দৃষ্টিতে তাকালো আয়াজের পানে। চাঁদের আলোতে আয়াজের মুখটা ভীষণ কোমল পবিত্র লাগছে। প্রিয়তা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো। আয়াজের চোখের পাপড়িগুলো বড় বড়। আচ্ছা, ছেলেদের চোখের পাপড়ি এত সুন্দর হয়? আগে তো সে লক্ষ্য করেনি। আয়াজ চুপ করে প্রিয়তার কাণ্ড দেখতে লাগলো। মিটিমিটি হেসে এসে আরও একটু ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। প্রিয়তা চমকে উঠল। পিছিয়ে যেতে যেতে বাধা পেল। আয়াজ শক্ত বাঁধনে আটকে ফেলেছে তাকে। প্রচণ্ড গতিতে ছুটতে থাকা হৃৎপিণ্ড যেন কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। পা দুটো বেইমানি করলো যেন। বিন্দুমাত্র স্থান থেকে নড়ল না। প্রিয়তা অনুভব করলো সে কাঁপছে। প্রচণ্ড গতিতে কাঁপুনি দিচ্ছে তার হাত পা। আয়াজ গভীর চোখে প্রিয়তার চোখে চাইল। আচানক তপ্ত ঠোঁট ছোঁয়ালো প্রিয়তার কপালে। প্রিয়তা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পর আয়াজ সরে এলো। কোনো কথা ছাড়া ছাদের রেলিং টপকে নেমে গেল নিচে। প্রিয়তা চোখ কপালে নিয়ে তাকালো। দ্রুত পায়ে রেলিংয়ের কাছে আগাতেই দেখলো দুই বিল্ডিংয়ের মাঝে ভারসাম্য রেখে খুব সহজেই নেমে গেছে আয়াজ। প্রিয়তা স্বস্তি পেল। একটুর জন্য তার প্রাণ উড়ে গিয়েছিল। বাকি রাতটুকু প্রিয়তার নিদ্রাহীনতায় কাটল। লজ্জা, রাগ, ভয়ের সংমিশ্রণে তৈরি অন্যরকম অনুভূতি অনুভব হচ্ছে তার। একটা অনিশ্চিত সম্পর্কের দিকে পা বাড়াচ্ছে সে। আদৌ কি এর কোনো ভবিষ্যৎ আছে? চোখ ভিজে উঠেছে তার। হারাতে হারাতে সব হারিয়ে ফেলেছে সে। আর কিছু সে হারাতে চায় না। প্রিয়তা দুদিন ধরে ঘরের বাইরে যাচ্ছে না। স্কুল থেকে অসুস্থতার কথা বলে ছুটি নিয়েছে। হেডমাস্টার ভদ্রলোকও প্রিয়তার মিথ্যা অসুস্থতার নাটককে সত্য ভেবে ব্যথিত হয়ে ছুটি মঞ্জুর করেছেন। স্নেহের কণ্ঠে শুধালেন, একটু ফল খাও, ঔষধে অনিয়ম করো না। তোমার এখন ইয়াং এজ, খাওয়া দাওয়া নিয়মিত করা দরকার। আমি সুযোগ পেলে তোমায় এসে দেখে যাব। তুমি আমার মেয়ের মতো। আমি চাই তুমি দ্রুত সুস্থ হয়ে ফেরো। আর ছুটির ব্যাপারে একদম চিন্তা করতে হবে না। তুমি নিশ্চিন্তে রেস্ট নাও। প্রিয়তা মিথ্যায় পটু না হলেও সে খুব সুন্দরভাবে তার অসুস্থতা রিপ্রেজেন্ট করেছে। নিজের এমন নিখুঁত অভিনয়ে নিজেই হতবাক হলো। কিন্তু ভদ্রলোকের জন্য খারাপ লাগলো। সে কতটা না স্নেহ নিয়ে প্রিয়তাকে আশ্বস্ত করলো। কিন্তু সে তো জানেই না তার মেয়ের মতো মেয়েটা তাকে কি দারুণ মিথ্যার জালে ফাঁসিয়েছে। ড্রয়ার থেকে ফোন বের করে অন করতেই একের পর এক টেক্সট ভয়েস মেসেজ আসতে লাগলো। এই দুদিন প্রিয়তা সকল প্রকার যোগাযোগ মাধ্যম বন্ধ করে রেখেছিল। প্রয়োজন ব্যতীত রুমের দরজাও মিনিটের জন্য খোলা রাখেনি সে। এক প্রকার বন্দি বানিয়ে নিয়েছে নিজেকে। এমনটা নয় সে ভীষণ মানসিক চাপে আছে। নিজেকে টাইম দেওয়ার নামে গন্ডারের মতো পড়ে পড়ে ঘুমিয়েছে। দুদিনের টানা ব্রেকে তার মন মেজাজ বেশ ফুরফুরে। সকাল থেকে সুজলা নানা কথা বলে যাচ্ছে। মিনিটের জন্য তার মুখ বন্ধ হচ্ছে না। কিন্তু প্রিয়তার তাতে মাথা ব্যথা নেই। সে নিজের মতো করে খেয়ে দিয়ে রুমে চলে এসেছে। তাতে সুজলা আরও ক্ষিপ্ত হলো। হুঙ্কার সেরে বলল, শরীরের তেল বেশি হয়েছে, আমার কথাকে দাম দিচ্ছিস না যে? কে বলেছে দাম দেই না মামি? মাসে এসে 7,000 টাকা করে দেই। এটা কি যথেষ্ট না? কথাটা বলে প্রিয়তা রুমে চলে গেল। এদিকে সুজলা চিৎকার করেই চলছে। রত্না মুখ টিপে হাসছে। আজ একদম তার মন মতো জবাব দিছে প্রিয়তা। এক মগ গরম কফি হাতে ছেলের রুমে ঢুকলেন শাকিলা। আয়াস তখন ল্যাপটপের স্ক্রিনে তাকিয়ে ভীষণ মনোযোগ দিয়ে অফিসের কিছু ফাইল দেখছে। কফির মগটা পাশে রেখে ছেলের পাশে বসলেন তিনি। পরম স্নেহে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, বেশি চাপ পড়ে যাচ্ছে বাবা, ক্লান্ত লাগছে তোমাকে। এত প্রেশার এখনই কেন নিতে গেলে? আয়াত শুকনো করে হাসলো। ল্যাপটপ কোল থেকে নামিয়ে মায়ের কোলে মাথা রেখে বাচ্চাদের মতো করে গুটি মেরে শুয়ে পড়ল। ক্লান্ত কণ্ঠে বলল,
এই সামান্য কাজ আমাকে দুর্বল করার ক্ষমতা রাখে না মা। তোমার বৌমার নীরব আঘাত আমাকে ভেঙে দিচ্ছে। তোমার উচিত বৌমাকে শাসন করা। তোমার একমাত্র ছেলেকে সে এইভাবে কষ্ট দিচ্ছে, এর শাস্তি কি হওয়া উচিত? শাকিলা বিস্ময় নিয়ে ছেলের দিকে চাইলেন। কোন বৌমার কথা বলছে আয়াজ? সে তো কোনো বৌমাকে চেনে না। ছেলেটি তাদের না জানিয়ে বিয়ে করে নিল। শাকিলা গম্ভীর কণ্ঠে জানতে চাইল, তুমি কি আমাদের না জানিয়ে বিয়ে করেছো? হুম। তাহলে বৌমাকে? যাকে আমি বিয়ে করব। তুমি কি মেয়ে ঠিক করে ফেলেছো? 4 বছর পূর্বে। তোমাদের সম্পর্ক এতদিনের আর আমাকেই জানালে না? তার পর্যন্ত পৌঁছাতে আমাকে এখনো 1 সাগর পরিমাণ পথ পাড়ি দিতে হবে মা। খুব পাষাণ হৃদয়ের মানবী সে মা। এই দেখো আমি কতটা পড়ছি তার জন্য, কিন্তু আজ 2 দিন ধরে সে তার সাথে যোগাযোগের সব মাধ্যম বন্ধ করে দিয়েছে। বাচ্চাদের মতো করেই একের পর এক অভিযোগ করে চলল আয়াজ। শাকিলা চুপ করে ছেলের অভিযোগ শুনল। আয়াজ ছোট থেকে গম্ভীর, খোলামেলাভাবে কথা বলে না সে কখনো। নিজের মাঝে সবটা লুকিয়ে রাখতেই সে পছন্দ করে। আজ তার ছেলেটা কতটা কষ্ট পেয়ে তার সাথে সব শেয়ার করছে ভেবেই তার চোখ ছলছল করে উঠল। মেয়েটাকে সামনে পেলে সে অবশ্যই এর জবাব চাইবে। শাকিলা সযত্নে ছেলের মাথায় হাত ছোঁয়ালো। প্রিয়তা আজ নীল রঙের একটা শাড়ি পরেছে, হাতে নীল রেশমি চুড়ি, খোপায় ফুটন্ত গন্ধরাজ ফুল, চোখ ভরা কাজল আর লালে রাঙানো ঠোঁট। বাতাসের তালে তালে কানের ঝুমকো জোড়া দুলছে। কপালের দুপাশে নেমে আসা সরু চুলগুলো বারবার বাতাসে নিজের স্থান থেকে নড়ে যাচ্ছে। প্রিয়তা বিরক্ত হলেও খুব যত্ন নিয়ে তা গুছিয়ে নিচ্ছে। বাস স্টপে দাঁড়িয়ে বিরস মুখে আশেপাশে নজর বুলালো প্রিয়তা। তার এত যত্ন করে সাজা কি ব্যর্থ হলো? প্রিয়তার সুন্দর মুখটা মুহূর্তে মলিন হয়ে এলো। রাগ হলো ভীষণ। এই মুহূর্তে নিজের গালে কষিয়ে 2 থাপ্পড় লাগাতে পারলে কিছুটা হলেও শান্তি লাগতো। নিজের থেকে ছোট কোনো ছেলের প্রেমে হাবুডুবু খেয়ে এরকম সেজেগুজে রাস্তায় দাঁড়িয়ে থাকা মোটেই তাকে শোভা পায় না। কিন্তু সে 16 বছরের এক কিশোরীর মতো প্রেমিকের জন্য অপেক্ষা করছে। বারবার ব্যস্ত চোখে প্রেমিককে খুঁজছে। এগুলো নেহাত বোকামি ছাড়া অন্য কিছু নয়। আয়াজ এলো ঠিক 2 ঘন্টা পর। এলোমেলো চুল, চোখের নিচে কালচে ছাপ আর অগোছালো পোশাকে আয়াজকে দেখে প্রিয়তার বুকের ভিতর হাহাকার করে উঠল। এতক্ষণ জমিয়ে রাখা রাগটা যেন নিমেষেই উধাও হয়ে গেল। আয়াজের দিকে এগিয়ে আসতেই আয়াজ ব্যথাতুর কণ্ঠে শুধালো, আমায় কষ্টের মাঝে রেখে আপনার এই সাজ কার জন্য প্রিয়? সে কি আমার থেকেও বেশি ভালোবাসে আপনাকে? আয়াজের চোখ ছলছল করে উঠল। এই কঠিন ছেলেটার চোখে পানি দেখে প্রিয়তা চমকালো। পর মুহূর্তে ভীষণ ভালো লাগা কাজ করলো। এই অতীব সুদর্শন পুরুষটা যে কেবল তার উইল সে হাতে পেয়ে গিয়েছে। প্রিয়তা মুচকি হেসে জবাব দিল, একটা বাচ্চা প্রেমিকের অপেক্ষায় ছিলাম। অলরেডি তিনি আমাকে 2 ঘন্টা অপেক্ষা করিয়েছে, আর এখন নিজেই কেঁদে বুক ভাসাচ্ছে। প্রিয়তা একটু থেমে আবারও বলল, এসব বাচ্চা সামলানো ভীষণ কষ্টের, বুঝলে? কখন না কেঁদে দেয়, মানুষ কি ভাববে বলো তো? আয়াজ হেসে ফেলল প্রিয়তার কথা বলার ভঙ্গি দেখে। সাথে প্রিয়তাও হাসল। আয়াজ হাসলে ডান গালে গভীর খাদের সৃষ্টি হয়, যা এই প্রথম প্রিয়তার নজরে এলো। সে মুগ্ধ হয়ে তার ছোট্ট প্রেমিককে দেখল। নিঃসন্দেহে ছেলেটা ভীষণ সুন্দর। আগে কেন নজরে এলো না? আপনার পাশে আমায় বড্ড বেমানান লাগছে প্রিয়। ফুটপাত ধরে হাঁটতে হাঁটতে বলল আয়াজ। প্রিয়তা বিরোধিতা করলো, বলল, তোমায় উদাস প্রেমিকের মতো লাগছে আয়াজ। সুন্দরী প্রেমিকার পাশে উদাস প্রেমিকের কম্বিনেশন সবচেয়ে সুন্দর। বেমানান লাগার কোনো প্রশ্নই আসে না। আমি যতবার শাড়ি পরবো তুমি এমন অগোছালো ভাবেই আমার পাশে হাঁটবে। আয়াজ মাথা নাড়িয়ে হাসল। সূর্যের সরু আলো প্রিয়তার মুখে পড়ছে, চমৎকার লাগছে দেখতে। আয়াজ হাত দিয়ে আড়াল করলো সূক্ষ্ম সে রোশনিকে। অভিযোগ করে বলল, আমি ছাড়া আপনাকে কেউ ছুলে আমার ভীষণ হিংসা হয় প্রিয়। সূর্যেরও জানা উচিত আপনি কেবল আমার। আপনাকে ছোঁয়ার সাহস দেখানো তার মোটেই উচিত নয়। প্রিয়তা খিলখিল করে হেসে উঠল। আয়াজ মুগ্ধ হয়ে তা দেখল। প্রেয়সীর এ রূপ তার প্রথম দেখা। প্রিয়তাকে এভাবে প্রাণ খুলে হাসতে আগে কখনো সে দেখেনি। ভালো লাগায় ছেয়ে গেল মন। প্রিয়তা বাড়ি ফিরল সন্ধ্যা করে।
পুরোটা দিন সে আজ বাড়ির বাইরে কাটিয়েছে। ড্রয়িং রুমে বসে জাহিদ প্রিয়তার ফেরার অপেক্ষা করছিল। প্রিয়তার ড্রয়িং রুমে মামাকে দেখেও না দেখার মতো করে রুমে চলে যাচ্ছিল, কিন্তু বাধা দিল জাহিদ। গম্ভীর কণ্ঠে ডেকে বলল, এখানে এসে বস, কথা আছে। প্রিয়তা দ্বিরুক্তি করল না, চুপচাপ মামার দেখানো সোফায় বসলো। জাহিদ প্রিয়তার দিকে একবার তাকিয়ে বলল, কোথায় গিয়েছিলে? হুম। সারাদিন বাসায় ফিরোনি, তুমি এখন যথেষ্ট বোঝো। এভাবে সারাদিন বাহিরে থাকাকে শোভা পায়? প্রিয়তা মাথা নিচু করে রইল, উত্তর দিল না। জাহিদ দীর্ঘশ্বাস ফেলল, পরপর বলল, তাহলে তোমার মামি আমাকে যা কিছু বলেছে সব সত্যি? তুমি কারো কোনো কথা শুনছো না? প্রিয়তা এবারও কোনো কথা বলল না। তার ভীষণ অভিমান হলো। সে তো মাত্র আজ একদিন বাইরে ছিল, মামা কিভাবে মামির সব কথা বিশ্বাস করে নিল? প্রিয়তার নিস্তব্ধতা জাহিদের পছন্দ হলো না। তার মনে হলো অতি আদর দিয়ে প্রিয়তাকে সে চরম বেয়াদব বানিয়ে ফেলেছে। বাড়ির মেয়ে কাউকে না জানিয়ে সারাদিন ঘরের বাহিরে থাকছে, এটা মানুষ জানলে কত কথা রটাবে। তিনি আবারও দীর্ঘশ্বাস ফেলে বললেন, তোমার যথেষ্ট বয়স হয়েছে, তোমার বয়সের মেয়েরা সংসার করে খাচ্ছে। তোমার আপত্তি থাকায় এতদিন আমি তোমায় কিছুই বলিনি, কিন্তু সবকিছুর একটা নিয়ম আছে। আমি চাই খুব শীঘ্রই ভালো কোনো পাত্র দেখে তোমায় তার হাতে তুলে দিতে। আশা করি তোমার কোনো আপত্তি নেই। যদি থাকে? প্রিয়তার প্রশ্নে জাহিদ ভীষণ রকম বিরক্ত বোধ করল। কপাল কুঁচকে তিনি কঠিন কণ্ঠে বলল, এখনো তুমি বলতে চাইছো তোমার আপত্তি আছে? আমার ঘরেও একটা মেয়ে আছে, আমার একটা সংসার আছে, এটা ভুলে যেও না। আমি চাই না আর তোমাকে নিয়ে এই সংসারে কোনো ঝামেলা হোক। এখন সিদ্ধান্ত তোমার হাতে। কথাগুলো বলে জাহিদ গটগট করে হেঁটে চলে গেলেন। প্রিয়তা ঠায় বসে রইল। জাহিদের বলা কথাগুলো বারবার তার মাথায় ঘুরপাক খাচ্ছে। আজ মামাও তাকে বলতে চাইল সেই পরিবারের অশান্তির কারণ। প্রিয়তা উঠে দাঁড়ালো, টলমলো পায়ে এগিয়ে গেল নিজের রুমের দিকে। তার নিজেকে ভীষণ একা লাগছে। এলোমেলো অবস্থায় বিছানায় ধপ করে শুয়ে পড়ল। তাকে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসতে হবে। আর কত অবহেলা সইবে সে? এবারে কেউ তাকে মানুষ ভাবে না। তার যে একটা মন আছে সেটাই সবাই ভুলে বসেছে। প্রিয়তার জীবনে বন্ধুর সংখ্যা খুব সীমিত। এত বছর জীবনে হাতে গোনা কয়েকটা বন্ধু হয়েছে তার। অনেক খুঁজে নীরার নাম্বার বের করলো সে। ভার্সিটি জীবনে নীরাই ছিল তার সব থেকে ঘনিষ্ঠ, কিন্তু অনার্স শেষ করার পূর্বেই তার বিয়ে হয়ে যায়। পড়াশোনাটাও শেষ করা হলো না মেয়েটার। বিয়ে হতেই পরিবর্তন আসলো নীরার। সব মেয়েরাই বুঝি পরিবর্তন হয়। এতদিন বাদে কল দিতে একটু সংকোচ অনুভব হলেও প্রয়োজনের খাতিরে বাধ্য হয়ে কল করতে হলো। তার উপর রাত এখন 10টার বেশি। এত রাতে কাউকে কল দিয়ে বিরক্ত করা মোটেই শোভনীয় কাজ নয়। প্রিয়তার ভীষণ অপছন্দের তালিকায় থাকা অন্যতম কাজ এটি। দুবার রিং হতেই ওপাশ থেকে পুরুষ কণ্ঠ ভেসে এলো। কে বলছেন? প্রিয়তা আমতা আমতা করে বলল, জি। এটা নীরার নম্বর? হ্যাঁ, কি চাই? নীরাকে? ওর কাছে কি চাই? প্রিয়তা বিরক্ত হলো এমন প্রশ্নে। ওর কাছে কি চাই সেটা না হয় ওকেই বলবো, তোর তাতে কি ভাই? কিন্তু প্রিয়তা এমন কিছু বলল না। সে ভীষণ বিনয়ের সুরে বলল, ওকে একটু দরকার ছিল, আমি ওর ফ্রেন্ড প্রিয়তা। একটু যদি ওর কাছে ফোনটা দিতেন ভীষণ উপকৃত হতাম। লোকটার প্রতিক্রিয়া এপাশ থেকে প্রিয়তা বুঝলো না, কিন্তু যতটুকু অনুমান করলো লোকটা ভীষণ রকম বিরক্ত হয়ে ফোনের দিকে চেয়ে আছে। অপেক্ষা করুন, ও বাচ্চাকে খাওয়াচ্ছে। জি অবশ্যই। প্রিয়তা ফোন কানিয়ে অপেক্ষা করলো। পাক্কা 3 মিনিটের মাথায় নীরার কণ্ঠ ভেসে এলো। হ্যালো, প্রিয়তা বলছিস? প্রিয়তা ভীষণ বিরক্ত বোধ করলেও হাসি মুখে বলল, হ্যাঁ, কেমন আছিস? কতদিন বাদে তোর সাথে কথা বলার সুযোগ হলো। প্রিয়তার কথা বলার ধরন এমন যেন সে নীরার সাথে কথা বলতে পেরে ভীষণ আনন্দিত, কিন্তু বাস্তবিকভাবে সে প্রচণ্ড রকম বিরক্ত। নীরার হাজবেন্ড শুরুতেই তার মেজাজের দফা রফা করে ফেলেছে। টুকটাক কথা শেষে প্রিয়তা মলিন কণ্ঠে বলল, একটা হেল্প করতে পারবি? বল। অ্যাকচুয়ালি আমার একটা বাসা দরকার, ছোট একটা ফ্ল্যাট, আমার একার থাকার মতো। আচ্ছা, আমি তোকে জানাবো। ধন্যবাদ। প্রিয়তা ফোন ডাকলো। কিছুটা নিশ্চিন্ত হয়ে সে বিছানায় গা এলিয়ে দিল। ফোনের দিকে তাকাতে